প্রিয় ভিউয়ার্স, নিজের চোখে না দেখলে হয়তোবা বন্যার এই ভয়াবহতা উপলব্ধি করা সম্ভব না। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। কিন্তু বিষয় হচ্ছে, ফেনী বা কুমিল্লার বন্যা নিয়ে সবাই আল্লাহ ইনশাআল্লাহ রহমত করবে। আল্লাহ এই বিপদ দিচ্ছে, আল্লাহ এই বিপদ থেকে সবাই দেখবেন রহমত করবে। তবু তো ধরেন সবাই আমরা জান নিয়ে বেঁচে আসতে পারছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছেন না, দেশে চলে গেছে। জি, আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয়? বসত ভিটে পরিবারের অন্যরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও ঘরের মায়া ছাড়তে পারেননি ময়মনসিংহের দক্ষিণ কান্দা গ্রামের মাহমুদা আক্তার। পেটে ক্ষুধা নিয়েই কেটেছে তার এক একটা দিন। 3 দিন পর কিছুটা মিলেছে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে এমন কিছু ঘটনা দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে 2টি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে নিয়ে আসি। আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে? এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এর থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা আওয়ামী লীগ পরে সক্রিয়। অনেকে না, যে তালিকাটা হয়েছে এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগই করতো তার আগেও? তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি না, তারা হয়তো পরিষ্কার করতে পারতো। তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নেই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নয়, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না, বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন। কিন্তু জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি। অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট
গুলিতে, এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন, যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক? কি না, আমি এইভাবে দেখছি না, বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত। যদি একজন মানুষের পটেনশিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে, তাকে যদি ডিপ্রাইভ করা হয়, তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত। এতে দুটো লাভ, সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল। এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে, সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ, তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে, আমার এখানে তো আপত্তি থাকার কথা না। ওকে ওকে, এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান, সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে, একক নির্বাচন করবে? জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক? মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী, যুবক, শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে? তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার ভোটে তারা নির্বাচিত হবে? তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে, আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে। তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তোমার বুঝে আসে। আর আমরা তাদেরকে প্রমোট করবো, এলাও করবো, প্রশ্নই উঠে না। কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের একজন করে 11 জন শীর্ষ কেন্দ্রীয় নেতা, 2 জন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন, অত্যন্ত মানে কনকক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর তো কারোই ক্ষতি হয়নি। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের সবগুলো অফিস ছিল সিলগালা করা। 3 নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কিন্তু আর কারো বাড়িতে যায়। 4 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা, যে শেষ মুহূর্তে এসে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল। এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস, এত ফেসিজম চালাইলো, তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নোক? আমরা তো এটা চাইতে পারি না, মরালি চাইতে পারি। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন, নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা, সেই ক্ষেত্রে সেই রাগ জামাত ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাত ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল, বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই। তো সম্মানিত দর্শকরা, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমি আপনাদেরকে আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আল্লাহ ইনশাআল্লাহ রহমত করবে। আল্লাহ এই বিপদ দিচ্ছে, আল্লাহ এই বিপদ থেকে সবাই দেখবেন রহমত করবে। তবু তো ধরেন সবাই আমরা জান নিয়ে বেঁচে আসতে পারছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছেন না, দেশে চলে গেছে। জি না, কিচ্ছু হবে না। এই যে আপনাদের মতো মুরব্বীরা আছেন, আপনাদের দোয়া তো আমাদের জন্য অনেক বড় জিনিস না। ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ সবাইকে বাঁচায় রাখবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সালামেন ভাই, আসো। কি নাম তোমার? বল না ভাই। তোমার নাম কি? অনি। তোমার নাম? আমাদের সীমান্তবর্তী শেরপুর এবং ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির হঠাৎ করেই তৈরি হয়েছে, একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, যেটা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে বন্যাটার সৃষ্টি হয়েছে। গত 4 তারিখ দুপুর 11টার দিকে আনুমানিক এই বন্যাটার সৃষ্টি হয়েছে। মানুষজন তার প্রস্তুতি নেবার পূর্বেই বন্যা তার ভয়াল আকার ধারণ করে, যে কারণে বাস্তুচ্যুত মানুষকে ওই সময় উদ্ধার করাই ছিল আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা আমাদের যা কিছু ছিল তাই নিয়ে আমাদের সীমান্তবর্তী বিওপিগুলোর জনবল নিয়ে আমরা মানুষকে সহায়তা করেছি নিরাপদ স্থানে চলে যাবার জন্য। এবং আপনারা আরও জানেন যে আমাদের এই যেখানে আপনারা বর্তমানে দাঁড়িয়ে আছেন, হাতিয়াপাকার বিওপি, এখানে প্রচুর মানুষ তাদের গবাদি পশু সহ আশ্রয় গ্রহণ করেছিল, যাদেরকে আমরা প্রথম দিন থেকেই শুকনা খাবার, যা আমাদের কাছে ওই মুহূর্তে মজুদ ছিল, এবং সাথে রান্না করা খাবারও প্রদান করেছি। এছাড়াও আমাদের প্রতিদিনের লক্ষ্য হচ্ছে মানুষকে তার নিরাপদ একটা আশ্রয়ে পৌঁছে দেওয়া এবং তাদেরকে বন্যা পরবর্তী যেন সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে আবার তারা তাদের পূর্বের বাসস্থানে ফেরত যেতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনারা আরও জানেন যে বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসাবে সর্বদাই কাজ করে। এই কাজের অংশ হিসাবে আমরা যে কোনো পরিস্থিতি যখনই যা আসুক আমরা সর্বদা চেষ্টা করি জনগণকে সাথে নিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে একটা পরিবেশ বান্ধব সহায়ক পরিবেশটা তৈরি করার জন্য। না ত্রাণ সহায়তা 5 দিন ধরে আমরা কোনো চুলা আগুন জ্বলে না, বাচ্চা কাচ্চা লয়ে কত কষ্ট করে আমরা চলতেছি, থাকতে পারতাছি না। আমরা ঘর ধরে পানি, ঘর চাল নাই, 6 কেজি চাল আছে, টাকা পয়সা নাই, এই বিপদে আমরা আছি। কিছু এলাকায় পানি কমলেও নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। জমি ডুবে থাকায় ফসল নষ্টের শঙ্কায় কৃষক। পরিস্থিতি খুব খারাপ, গরু বাছুর সব আসছে এখানটা টানে রাখা আমরা আর কি যখন এখানে রয়েছি। নতুন করে 26টা গ্রাম প্লাবিত হয়েছে। তো যে গ্রামগুলো নতুন প্লাবিত হয়েছে এগুলোকে আমরা এমার্জেন্সি ভিত্তিতে শুকনো খাবার, জরুরি ওষুধ, শিশু খাদ্য এগুলো প্রোভাইড করছি। শেরপুরে আরো উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। তবে ঘরে সব লন্ডভন্ড, কবে নাগাদ গুছিয়ে উঠতে পারবেন জানা নেই তাদের। যা যাবতীয় মালামাল যে ঘরে ছিল একবার সম্পূর্ণ শেষ, আমার কিচ্ছু নাই, ভাত খাইলে তো নাইন্দাটাও নাই। মানে আমাদের এদিকে কোনো সাহায্য সহযোগিতা এখনো কিছু পাইনি। বার হয়েছে আমরা কোনো জিনিস বার করে পাইনি, কিন্তু যা বসা আছে যা বার হয়েছে রাস্তা এরপর দেখ দলিল মলির কাগজপাতি বন বাড়ি ঘর দিয়ে সবই শেষ। নেত্রকোনায়ও কিছুটা কমেছে বানের পানি, তবে নিচু এলাকায় এখনো দুর্ভোগে 50,000-এরও বেশি মানুষ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। ময়মনসিংহে বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন? বানভাসীদের দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বানের পানিতে প্রচুর সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে নতুন করে যে জায়গাগুলি প্লাবিত হচ্ছে কিন্তু হালুয়াঘাট এবং প্রবাউড়ার পরে কিন্তু এসে এই নতুন করে কিন্তু এইসব জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে এবং ফুলপুরে নয় শুধু ফুলপুরের পাশে তারাকান্দা উপজেলাতেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুর্ভোগ কমাতে আসলে এই মুহূর্তে তেমন কোনো করণীয় নেই, তবে যারা পানিবন্দী আছেন তাদের শুধুমাত্র চাওয়া আছে যে ত্রাণ সহায়তার, যেটি উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি উদ্যোগে অনেক এনজিও সংস্থা তারা কিন্তু সেই সকল বানবাসীদের কাছে যারা ত্রাণের জন্য হাহাকার করছেন তাদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক দুর্গম জায়গায়, অনেক দুর্গত এলাকায় এমন সব মানুষজন যারা পানিবন্দী অবস্থায় আছেন যেহেতু এসব এলাকায় গত 15-20 বছর এবং 30 বছরের মধ্যে কোনো ধরনের বন্যা নেই, সেহেতু তেমন ভাবে কোনো নৌকা, ডিঙ্গি নৌকা তেমন কোনো প্রস্তুতিও কিন্তু অনেকের কাছে নেই, যে কারণে অনেকে আমরা দেখেছি যে কলার ভেলায় করে মূলত তারা এখনকার যে সময়টা সেটি কিন্তু পারাপার করছেন। আবার কিছু সংখ্যক উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এবং উপজেলা থেকেও কিছু সংখ্যক নৌকা নিয়ে এসে কিন্তু দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের, বাড়িঘরের যতটুকু ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষতি হয়েছে ফসলের, মৎস্য খামারের এবং অনেকের সবজির ক্ষেত ছিল সেগুলির ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠানোর জন্য তারা মূলত সরকারি এবং বিভিন্ন সংস্থার সকলের সহযোগিতা কামনা করে। তো সম্মানিত দর্শক দাদা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও পড়ে যে মনোযোগ সহকারে দেখেছেন এবং এই দুইটা ভিডিও নিয়ে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন ক্ষমতায় আজকে যা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।